বাপের বাড়ি আসা মানেই ভালো মন্দ খাওয়া, কি বলো তোমরা? আর ভালো মন্দ বলতে ওই আমাদের নিরামিষ। তবে নিরামিষ আইটেম যে কত রকমের হয় তার ধারণা করা যায় না। যাই হোক, আজকে তো মা প্রচুর প্রচুর রান্নাবান্না করেছে। আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি, গবলু খেতে বসেছি, আমার ভাইয়ের বড় মেয়ে, আমি, কর্তামশাই, বাবা। আর মা কিন্তু পরিবেশন করছে। আর এদিকে কর্তামশাই নিজের পাতে থেকে একটা লঙ্কা আমার পাতে তুলে দিল, কারণ আমার বড় ভাইজি ওর পিসমশাইকে লঙ্কা দিয়েছিল, কিন্তু কর্তামশাই তো ঝাল খায় না, তাই আমার পাতে তুলে দিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে প্রচুর ভাজাভুজিটা প্রথমে দিয়ে বসিয়ে দিয়েছে। আর কি কি ভাজাভুজি ওই যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো তোমরা একটু গোনো কিন্তু। যাই হোক, ঢ্যাঁড়স ভাজা, বরবটি কড়াই আলু ভাজা, কুমড়ো ভাজা, বুঝলে? তো এই কটা দিয়ে খেতে খেতেই তো মানে পেট ভরে যাবে। তো যাই হোক, চলো খাওয়াটা শুরু করে দিই। আর ওদিকে গবলুবাবুও স্টার্ট করে দিয়েছে। তবে এতগুলো ভাজার মধ্যে আমার সব থেকে প্রিয় ভাজা কোনটা ছিল জানো তো বন্ধুরা? ঢ্যাঁড়স। ইদানিং করে কেন জানি না ঢ্যাঁড়সের প্রতি ভালোবাসাটা একটু বেশিই বেড়ে গেছে। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাতে, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, সত্যি বলছি ঢ্যাঁড়সটা বেশ ভালো লাগে। তার এদিকে বরবটি কড়াই আলু ভাজাটা আমি অতটা খাইনি, মাকে তুলে দিয়েছিলাম, কারণ বরবটি কড়াইয়ের সঙ্গে ছিল অনেকটা আলু, তাই আলুটা একটু কম খাচ্ছি। তবে কুমড়ো ভাজাটা খেয়েছি। আর কুমড়ো ভাজাটা কি বলবো বন্ধুরা, যেন মনে হচ্ছে রসগোল্লা চিবিয়ে খাচ্ছি। এখনকার কুমড়োগুলো এত কেন মিষ্টি বুঝি না। যাই হোক, প্রথমেই তো ভাজাভুজি দিয়ে স্টার্ট করেছি, আর আমি এদিকে ভাজাভুজি খেতেই আছি। আর কি বলবো, মা এদিকে আমাকে বকছে। বকার কারণও আছে, কারণ আমি 12 মাস যেমন খাই সেইভাবেই খাই। তবে ইদানিং করে একটু ডায়েটে আছি বলে ভাত না খাওয়ার মতন নিচ্ছি। মা দেখে বলছে, হ্যাঁ ইয়ার কি হচ্ছে, শরীর অসুস্থ হয়ে পড়বে, যেমন আছিস তেমন থাক, যতটা পেটে ধরবে খেতে হবে না, এ কি এই রকম করে করে অসুস্থ হয়ে পড়বি, তারপর যে যা পারে বলে বলুক, তুই খা। মায়েরা এরকমই হয়, বুঝলে? যাই হোক, মা বকছে বকছে, আমাকে তো আমার শরীরটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো এদিকে আমি খেতে বসে গেছি, আর কর্তার পাশে তো প্রচুর বাটি সাজিয়ে দিয়েছে, দেখো। বলছি না, আজকে এত রকম রান্না বান্না করেছে মা, যে কোনটা ছেড়ে কোনটা খাবো। এদিকে মিষ্টি পাঁপড় সবই আছে। যাই হোক, চলো আস্তে আস্তে খাওয়াটা শুরু করে দিই। আর আমি কিন্তু খাচ্ছি অবশ্য, আমি ভাজা দিয়ে আস্তে আস্তে করে খাচ্ছি। আর এদিকে কিন্তু গবলুর পাতে ডাল পড়ে গেছে। ও হ্যাঁ, আজকের ডালটা না আরও সুন্দর হয়েছে, হবে না বলো? 3-4 রকমের ডাল পাইল করে যে বানিয়েছে। আর ডালটাও খেয়ে মানে এত সুন্দর হয়েছে। মটর ডাল, ছোলার ডাল, মুগের ডাল, এরকম অনেক কয়েক রকমের ডাল পাইল দিয়ে করেছে। আর এদিকে আছে পটল পোস্ত গো বন্ধুরা। এবছর গরমে না এখনো পর্যন্ত পটল পোস্তটা কিন্তু বানাইনি। পটল ভাজা, পটল তরকারি, এই সবগুলো খেয়েছি, এখনো আমি পটল পোস্ত খাইনি। তবে মা এদিকে বানিয়েছে, আর পটল পোস্তটা সেই সেই। আর এদিকে মাকে বলছি অল্প করে দাও, একটা দাও। আর ওই মায়েরা তো একটা চাইলে দুটো দেয়, বলে না ঠুসে ঠুসে খাওয়াবে। তো আমি কিন্তু একটাই পটল খেয়েছি, মাকে বললাম আমি খাবো না, বললো লাস্টে বললো ঠিক আছে রেখে দে, আমি পরে তোর থালা থেকে তুলে নেব। তো একটা পটল পোস্ত একটু গ্রেভি দিয়ে মাখিয়েছি, মাখিয়ে আর যেই না মুখের মধ্যে দিয়েছি, হুম, একদম স্বর্গীয় স্বাদ। সত্যি পটল পোস্তটা অসম্ভব সুন্দর হয়েছে। তবে একটা কথা কি জানো বন্ধুরা, মায়ের হাতের রান্নাটা মনে হয় সবার থেকেই ভালো হয়, তাই না? যেমন গবলু বলে আমার মায়ের রান্নার মতন কিন্তু হয়নি, তার মানে ওর কাছে ওর মায়ের রান্নাটাই বেস্ট। সেরকম আমার কাছে আমার মায়ের রান্নাটাই বেস্ট। এটা কার কার মনে হয়, বা এটা সত্যি বলো বন্ধুরা? যাই হোক, মা এদিকে রান্না করেছে, আর আমি তো গপগপিয়ে খেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, পরিমাণ কিন্তু অল্প রেখেছি। তোমরা আবার বলো না মায়ের হাতে রান্না পেয়ে কী গো বৌদি তোমার ডায়েট কোথায় গেল। যাই হোক, পরিমাণে অল্পই খেয়েছি। আর এদিকে পটল পোস্ত খেতে খেতে আবার কিন্তু মা আমাকে এদিকে বলছে, কি রে আরেকটু দেবো? আমি বলি না। আর এদিকে আমার ভাইজি, গবলু সবাই মিলে গল্প করছে। হ্যাঁ, আমার ভাইজির একটা বায়না, প্রথম থেকে যাওয়া থেকেই শুরু। কি বায়না? পিসি তোমাকে কিন্তু থাকতে হবে। কিন্তু আমি বলেছি মা ওরকম বলো না, আমি থাকতে পারবো না, দাদার পড়া আছে তো তাই। এই তো এসে ঘুরে গেলাম, আবারও কোনো দিন ছুটি থাকলে টুক করে ঘুরে যাব। ওই দেখছো চোখ মুখ কেরম করছে, থাকতে হবে। যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার পাতে কিন্তু পড়ে গেল এই যে পনিরের তরকারি। মাকে বলছি দেখো, পনির দাও কিন্তু আলু দিও না। কে শোনে কার কথা, সেই পাতে টুপ করে একটা আলু দিয়ে দিয়েছে। তবে আলুটা কিন্তু আমি খাইনি, আমি কিন্তু আলুটা পাশে চালান করে দিয়েছি, আমার ডান দিকে, মানে ওইদিকে কর্তামশাই বসে আছে, কর্তামশাইয়ের পাশে চালান করে দিয়েছি। তো যাই হোক,
মানে পটল পোস্ত খেয়েছি, এইবারে হচ্ছে পনিরটা খেলাম, মানে এক সে বারকার এক, মানে এর থেকে ওইটা স্বাদ বেশি, ওর থেকে সেটা স্বাদ বেশি, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। যাই হোক, আর এদিকে কর্তামশাই তো কোনো কথা নেই, মাথা নিচু করে গপগপিয়ে খেয়ে যাচ্ছে, আর আমি এদিকে খেতে খেতে হাঁপিয়ে উঠেছি বন্ধুরা, এতগুলো খাবার খাওয়া যায়? ও মা, এই অবধি এই যে দেখলে তো আলুটা কিরম ট্রান্সফার করে দিলাম কর্তামশাই পাতে। আর কি বলো তো বন্ধুরা, এখন আর এত সত্যি খাওয়া যায় না। আর এদিকে মা একটু কর্তাকে ভাত দিতে গেল, কর্তা বললো মা আর দিও না, আর পারবো না, কারণ অনেক রকম তরকারি খেয়েই তো পেট ভরে যায়। আর শুধু এই তরকারি অবধি কিন্তু শেষ ছিল না, এরপরেও আরও ছিল শেষ পাতে যে চাটনি, আর আজকের চাটনিটা একটু স্পেশাল। এবার সবগুলোই স্পেশাল, কিন্তু চাটনিটা কেন স্পেশাল সেটাও বলি। চাটনিটা স্পেশাল হওয়ার কারণ আছে, আমটা যে আমাদের গাছের, আর কালকে অনেকগুলো আম পেড়েও দিয়েছে বাবা, বলল নিয়ে যা, তো মা বলল আমাকে একটু আচার বানিয়ে দিস। আমি আবার তেল আমের আচারটা খুব ভালো বানাই তো। যাই হোক, মাকে বললাম ঠিক আছে, এক বয়েম আচার করে পাঠিয়ে দেবো। মা বলে মুড়ি দিয়ে গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আর তুই আচার বানিয়ে দিস, খুব ভালো লাগে। তো বললাম ঠিক আছে। আর এই দেখো, এদিকে আমার চলে এসছে ছোটো মা, ও কিন্তু আজকে এ বাড়িতে খায়নি, মানে ওর বাবা মার কাছে খেয়েছে। আমি বললাম কী রে, কী দিয়ে খেয়ে আসলি? বললো ডিম ডিম। এলে কটা খেলি? বললো অনেকগুলো। আর এই যে আমার ছোটো মার সঙ্গে গল্প করতে করতে আমার পাতে কিন্তু চাটনি পড়ে গেছে, আর ওই যে বললাম চাটনিটা একটু স্পেশাল। তবে মাকে বলেছিলাম চাটনি দিও না, খাবো না। বললো খাতো, কিচ্ছু হবে না। যদিও চাটনিটায় খুব বেশি মিষ্টি দেয়নি, টকটক মতনই ছিল, বেশ ভালো লাগছিল। তার সঙ্গে ছিল পাঁপড়, মিষ্টি। তবে মিষ্টিটা আর আমি খাইনি, খাবো কোথায়, আর পেটে কি জায়গা আছে? আর এদিকে খেতে খেতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বন্ধুরা আবার আমরা বাড়ি চলে এসেছি।